অনার্সের গণিত এবং রসায়ন বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যারা প্রথম বর্ষে অধ্যয়ন করতেছো তাদের নন মেজর কোর্সটা নিয়ে আমি একটি ক্লাস নিব। সেটা হচ্ছে মেকানিক্স অ্যান্ড ওয়েভসের উপরে। তো এর আগেও অনেকগুলো ক্লাস নিয়েছি। আমি মোহাম্মদ শরীফুল আরেফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তো আশা করি সবাই ভালো আছো। আগের পূর্ববর্তী ক্লাসগুলো সবাই উপভোগ করেছো, ভাষায় প্র্যাকটিস করতেছো। তো এর ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা ক্লাস নেব। আজকে আমি টানা তারের যে টপিকস, সেটা আমরা আলোচনা করব। টানা তারের যে অংশটা সেটা হচ্ছে ওয়েভস ইলাস্টিক মিডিয়া। এখানে তুমি তোমার সিলেবাসটা যদি তোমাদের কাছে থাকে, সেখানে দেখবে যে 4 নম্বর অধ্যায় আমাদের ভাইব্রেশন অফ স্ট্রিং এই টপিক্সটা আছে। তো আমরা যে টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করব সেটা আমি একটু লিখি। সেটা হচ্ছে কি হবে, ভাইব্রেশন অফ স্ট্রিং। তো স্ট্রিংয়ে ভাইব্রেশনটা কীভাবে হয় এবং সেখান থেকে আমরা যেটা সহজে বলি টানা তার, সেই টানা তারের কম্পনটা কীভাবে হয়, সেইটাতে কি ভেলোসিটি উৎপাদন হয়, সেইটা আমরা আজকে দেখব। তো তোমরা জানো যে আমি টানা তারের যে অংশটা, একটা তারকে যদি দুই পাশ থেকে তুমি টান টান করে বেঁধে রাখো, সেটাই আসলে টানা তার। ঠিক আছে, একটা তারকে টান টান করে যদি তুমি দেখো, তুমি এইভাবে একটা তারকে টান টান করে দিয়ে রাখলা। এখন এর মাঝে তুমি একটা ছোট্ট করে টান দিলা, পালস তৈরি করলা। তখন যে ঘটনাটা ঘটবে, যে এটার মধ্যে এক ধরনের তরঙ্গের সৃষ্টি হবে, যে এটার মধ্যে তখন কিন্তু এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়ে যাবে তুমি যদি এইরকম একটু টান দিয়ে ছেড়ে দাও, তাই না? এই তরঙ্গটা বিভিন্ন রকম হতে পারে। এই তরঙ্গের একটা বেগ আছে, কম্পাঙ্ক আছে, এটাই টানা তারের কম্পাঙ্ক, তাই না? ভাইব্রেশন অফ স্ট্রিং। আচ্ছা, তাহলে আমরা পাশে একটা ছবি দেখেছি যে এই যে ক্ষুদ্র একটা অংশ আমরা যে টান দিলাম, ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা টান দিলাম, এই ছোট অংশের মধ্যে কি ঘটতেছে সেটাকে আমরা একটু বড় করে যদি দেখি, সেজন্য আমার এই পাশের ছবিটা, এই যে দেখো, এটা বড় করে আঁকা আছে। ঠিক আছে, একটা তার, এই যে মূল তারটা হচ্ছে এই যে এইটা এবি। এটা হচ্ছে যে অংশটাতে টানটা খেলো আর কি। এই অংশটা হলো এবি অংশ, মূল অংশটা হলো এবি অংশ। এই যে এবি অংশে যে টান চাপ তৈরি হইলো, ফলে এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা চাপ তৈরি করলো। বৃত্তের চাপ তৈরি করলো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের চাপ তৈরি করলো। এবং এবিটাকে আমরা ধরে নিই এবি হচ্ছে এল দৈর্ঘ্যের একটা অংশের মধ্যে আমরা টানটা প্রয়োগ করলাম। তো টানটা দেখো স্পর্শক বরাবর, এখানে টানটা এইদিকে ক্রিয়া করলো, আবার এই টানটা এইদিকে ক্রিয়া করলো, তাই না? স্পর্শক বরাবর টানটা ক্রিয়া করলো। কিন্তু যেহেতু সে কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, আমরা যদি এখান থেকে সরাসরি একটা মনে করো এটা হইলো এস একটা বিন্দু, সরাসরি এই ওএসটা টানি, তাকে দুই ভাগ করে ফেলি, ফলে এইখানে দেখো যে টোটাল থিটা এবং থিটা, টোটাল 2 থিটা কোণ সে তৈরি করে, আসলে 2 থিটা কোণ তৈরি করে। তো আমরা আংশিকভাবে সেটাকে থিটা বলতেছি। এই বৃত্তচাপটার কেন্দ্রে 2 থিটা কোণ তৈরি করে, এবং এই বৃত্তের প্রতিটা ব্যাসার্ধ হচ্ছে আর, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ তুমি বলতে পারো যে ও এ এবং ও বি এইগুলো হচ্ছে ব্যাসার্ধ আর। ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার আসো, তোমার যে এই যে টান টি, এটা কিন্তু যেহেতু এটা তির্যকভাবে আছে, তাহলে এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, এদিকে একটা আর এদিকে একটা, তাই না? দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা এটাকে থিটা ধরেছি, আমাদের সুবিধার জন্য আমরা থিটা এবং থিটা 2 থিটা ধরেছি। এই অংশটা হলো একটা থিটা। এটা যদি থিটা হয়, জ্যামিতিক নিয়মে এই পার্টটাও থিটা, হয়ে যাবে, এবং তোমার এইটা হবে টি কস থিটা। তাহলে অনুভূমিক বরাবর এই থিটার পাশে যেটা, সেটা টি কস থিটা হয়ে যাবে, এবং কেন্দ্র বরাবর উলম্ব বরাবর সেটা টি সাইন থিটা থাকবে এই পাশের টি এর জন্য, বাম দিকের টি এর জন্য। তারপরে ডান দিকের টিও কিন্তু একই অবস্থা।
ডান দিকে টিও কিন্তু টি কস থিটা চলে যাবে আর টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটা কিন্তু একই দিকে চলে গেল দুইটাই, কিন্তু টি কস থিটা ভিন্ন দিকে দুইটা চলে গেল। ঠিক আছে, টি কস থিটা ভিন্ন দিকে যাওয়াতে টি কস থিটা আর ডানে আর বামে দুই দিকে দুইটা চলে গেছে, ফলে এটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল। ডানে আর বামে দুইটা চলে যাওয়াতে এটা নিষ্ক্রিয় হয়ে গেল। নিষ্ক্রিয় হয়ে গেল। এখন কেন্দ্রের দিকে আছে, এই যে কেন্দ্রের দিকে আছে 2t সাইন থিটা, দুটা টি সাইন থিটা যোগ হওয়াতে চলে আসছে 2t সাইন থিটা। তাহলে এটাই আমার কেন্দ্রমুখী বল বা কার্যকরী বল হিসেবে আমি এটাকে লিখতেছি, হচ্ছে 2t সাইন থিটা। কিন্তু এখানে যে টান করে আমরা যে টানটা দিলাম সেটা কিন্তু অত্যন্ত ছোট, অনেক ছোট কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু অনেক ছোট। থিটার পরিমাণ খুব ক্ষুদ্র, আর থিটা যদি ক্ষুদ্র হয় এবং রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে কিন্তু সাইন থিটার মান আর থিটার মান কিন্তু ভ্যালু কিন্তু সেম। ফলে এখানে আসলে সাইন থিটাকে আমরা কি করতে পারি, থিটা লিখতে পারি, তাই না? সাইন থিটাকে আমরা থিটা লিখতে পারি। কিন্তু থিটা হচ্ছে আবার চাপ বাই ব্যাসার্ধ। থিটা তুমি এখানে দেখো, থিটা হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এরকম 2 থিটা যে কোণটা, সেটাকে যদি আমরা এই এবি বাই আর বলে নিই, ব্যাসার্ধ এবি হচ্ছে এল দৈর্ঘ্যের, তাহলে থিটা হবে কত, এল বাই আর, তাহলে এল বাই 2r, তাহলে ওইটাই আসছে, মানে আমি এল বাই 2/r লিখছি, তাহলে এল বাই 2r, 2r এই টিটা কাটা যাবে। তাহলে এখানে কেন্দ্রমুখী বল, এটাকে তুমি কিছু একটা নাম দাও, F1 হচ্ছে TL বাই আর। ঠিক আছে, এখানে যে কেন্দ্রমুখী বলটার সৃষ্টি হলো সেটা সেন্টিপিটাল ফোর্স, এটা, হ্যাঁ, সেন্টিপিটাল ফোর্স সৃষ্টি হলো। আচ্ছা, এবার আসো, আবার আমরা কেন্দ্রমুখী বলের, যেহেতু এটা কম্পনটা চলতে থাকবে, এই জন্য আমরা কেন্দ্রমুখী বলের আরেকটা ফর্মুলা, অন্য একটি ফর্মুলা আমরা এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে mv²/r, mv²/r, হ্যাঁ, এইভাবে আমরা নিতে পারি। এইখানে মিউটা কি, মিউটা হচ্ছে আসলে একক দৈর্ঘ্যের ভরের হিসাব। মিউটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। কিভাবে, এই এবি তারের দৈর্ঘ্য যদি হয় এল আর তার টোটাল ভর যদি হয় এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এল বাই এম। বা এইভাবে আমরা চিন্তা করি, ক্যাপিটাল এল ধরে নিই, পুরো এবি, পুরো তারটার দৈর্ঘ্য যা হবে এল, আর পুরো তারের ভর হচ্ছে এম, তাহলে মিউ হচ্ছে এল বাই এম। তাহলে এটাও কিন্তু কেন্দ্রমুখী বলের একটা রাশিমালা, mv²/r, সেটা আমাদের অন্য একটা আগে আমরা পড়েছি। অর্থাৎ সাম্যাবস্থায় কী হবে, এই দুইটা সমান হবে, তাই না? হ্যাঁ, সাম্যাবস্থায় কী হবে, এই দুইটা সমান হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থান সমানটা আমরা যদি নিচের দিকে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে দেখো, হ্যাঁ, v²/r সমান TL বাই আর। তো আর বাদ যাবে, তাহলে v² সমান t/μ, তাই না? তাহলে এখান থেকে v সমান আসতেছে √t/μ। অর্থাৎ এই যে আর তরঙ্গের কারণে যে সৃষ্ট যে বেগ, এই বেগের সমীকরণটা হচ্ছে √t/μ। ঠিক আছে? আচ্ছা, আবার আসো, তাহলে আমরা একটা সম্পর্কের একটা মানে পৌঁছলাম। হ্যাঁ, আবার আসো, তুমি দেখো যে এটা একটা ইকুয়েশন নাম দিলাম, v ইজিক্যাল টু, হ্যাঁ, n ল্যামডা, মনে করো v ইজিক্যাল টু n ল্যামডা বা নিউ ল্যামডা। এটা আমরা জানি, কিন্তু এখানে ল্যামডার সাথে সম্পর্কটা কি? এখানে কিন্তু একটা অর্ধ তরঙ্গের সৃষ্টি হয়েছে, খেয়াল করে, একটা অর্ধ তরঙ্গের সৃষ্টি হয়েছে। তোমার যে এবি দৈর্ঘ্যটা, এটা কিন্তু λ/2 অর্ধ তরঙ্গ সৃষ্টি হয়েছে। তার মানে এল হচ্ছে অর্ধ তরঙ্গ, তাই না? তাহলে ল্যামডা হলে টুয়াইস এল, তাহলে 2ln, এইভাবে আমি চিন্তা করতে পারি ভি। হ্যাঁ, ভি হচ্ছে 2ln, তাই না? তাহলে এই দুইটা যদি সাম্যাবস্থায়, আসলে এই দুইটা কি হবে, এটাও ভি এটাও ভি, তাই না? এটা 2 নং সমীকরণ দিলাম, এটাও ভি এটাও ভি, তাহলে দুইটা যদি ইকুয়াল করি তাহলে কি হবে, 2ln সমান হলো √t/μ। ওকে, সেখান থেকে তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারতেছি যে n কম্পাঙ্ক হবে 1/2l √t/μ, তাই না? কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে 1/2l √t/μ। তাহলে এখান থেকে আমরা কম্পাঙ্কের সমীকরণটাও পেয়ে গেলাম। n বলো, f বলো, নিউ বলো কম্পাঙ্ক, এবং ভেলোসিটি বা বেগের সমীকরণটাও কিন্তু আমরা পেলাম, কার জন্য, টানাদারের জন্য। তো
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলো বুঝতেছো তোমরা। হ্যাঁ, তাহলে দেখা যায় ভাইব্রেশন অফ স্ট্রিং এখানে 3টা ফর্মুলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, 3টা ফর্মুলা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়। ফর্মুলাগুলো কি কি 3টা দেখো, ভাইব্রেশন অফ স্ট্রিং ফর্মুলাগুলো দেখো। টানা তারের আর কম্পনের, এগুলো, এটা একটা আর কম্পন, তাই না? এটা একটা আর কম্পন। তাহলে আমাদের যে সূত্র, আমাদের জন্য যে n = 1/2 √T/μ, এই সূত্র থেকে কিন্তু আমরা সূত্র 1, প্রথম সূত্রটা যেটা পাই সেটা হচ্ছে n is proportional to 1/l, তাই না? তার মানে টানা তারের আর কম্পনের কম্পাঙ্ক হবে তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য যত বড় হবে, যত বড় দৈর্ঘ্য হবে তত কি হবে, তার কম্পাঙ্ক কমে আসবে যত বড় দৈর্ঘ্য। আর যত ছোট দৈর্ঘ্য কম্পাঙ্ক বাড়বে। সূত্র 2টা কি হলো, এখান থেকে আমরা সূত্র 2টা লিখতে পারি, সেটা হচ্ছে √T এর সমানুপাতিক। এখানে কন্ডিশন কি করতে হবে, শর্তটা কি করতে হবে, এখানে শর্তটা হলো, প্রথম সূত্রের শর্তটা হলো টি অ্যান্ড মিউ, এই দুইটা কি কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে। কনস্ট্যান্ট মানে তোমার স্থির মান থাকতে হবে যদি তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে চাও। আর তুমি যদি এই দ্বিতীয় সূত্রে আসো, দ্বিতীয় সূত্রে কে কে কনস্ট্যান্ট থাকবে, মিউ এবং এল কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, তাই না? সেক্ষেত্রে যদি নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো টানা তারের আর কম্পনের কম্পাঙ্ক হবে তার টানের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি তুমি টান দিবা তত তার কম্পাঙ্ক বাড়বে, কিন্তু বর্গমূল আকারে বাড়বে। 4 গুণ টান বৃদ্ধি করলে 2 গুণ তোমার কম্পাঙ্ক বৃদ্ধি বাড়বে, তবে √ওভার আকারে বাড়বে। 9 গুণ বৃদ্ধি করলে 3 গুণ হবে। ঠিক আছে? তাহলে নেক্সট ফর্মুলা কি হবে, সূত্র 3টা কি হবে, এটা হলো n is proportional to √1/μ। ঠিক আছে, √1/μ। তাহলে সেটা কি হবে, L আর T কনস্ট্যান্ট, এটা। হ্যাঁ, L আর T কনস্ট্যান্ট, এটা হলো তোমার L আর T কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে n is proportional to 1/√μ। ঠিক আছে, তার মানে হচ্ছে টানা তারের দৈর্ঘ্য এবং টান যদি স্থির থাকে তাহলে টানা তারের কম্পাঙ্ক হবে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর যদি বেড়ে যায় তাহলে কম্পাঙ্ক কমে আসবে, ভর যদি বেড়ে যায় কম্পাঙ্ক কমে আসবে। অর্থাৎ ভারী বস্তুর কম্পাঙ্ক কম আর পাতলা বা হালকা বস্তুর কম্পাঙ্ক বেশি, এই কথা দ্বারা এখানে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা টানা তারের ফর্মুলাটাও শিখলাম, টানা তারের কম্পাঙ্ক শিখলাম। গত ক্লাসে কিন্তু আমরা বিট পড়েছিলাম, তার আগের ক্লাসে আমরা ডপলার এফেক্ট পড়েছিলাম। এই চ্যাপ্টারের প্রধান জিনিসগুলা তোমাদের প্রায় আমি ক্লাস নিয়ে ফেলেছি। এগুলো প্রতিটাই অঙ্কের সূত্র, কিন্তু অঙ্ক, এগুলা ফর্মুলা আসবে। হ্যাঁ, তোমাকে টি দিবে, মিউ দিবে, এন জানতে চাবে, অথবা এন দিবে, মিউ দিবে, এল জানতে চাবে, টি দিবে। টিটা কিন্তু তোমার এখানে যদি তোমার তারের ওজনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এভাবে হইতে পারে। আবার মিউটা তোমার এভাবে হইতে পারে, তারের একক দৈর্ঘ্যের ভর, হ্যাঁ, m/l, সরি এখানে বোধহয় আমি l/m লিখে ফেলছিলাম। একক দৈর্ঘ্যের ভর হইল m/l, হ্যাঁ, m/l, একক দৈর্ঘ্যের ভর m/l। তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l, দেখা যাচ্ছে কিনা, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l। ওকে, একক দৈর্ঘ্যের ভর, এখানে টি এভাবেও দেওয়া থাকতে পারে, ভ্যালু দিয়ে থাকতে পারে যে এখানে 10 কেজি ঝুলানো হয়েছে বা 100 গ্রাম ঝুলানো হয়েছে। ঠিক আছে, এইভাবে হইতে পারে। তারের ভর দিয়ে দিতে পারে, তারের দৈর্ঘ্য দিয়ে দিতে পারে। তোমাকে কম্পাঙ্ক বের করতে হবে, কম্পাঙ্ক পার্সেন্টেজে বৃদ্ধি করতে হইতেও পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অঙ্ক কিন্তু আছে, এগুলো তোমরা করবা। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আরও একটা টপিকস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে এইটার পরবর্তী যে অধ্যায়টা আছে সেখান থেকে কিছুটা আলোচনা করি, না হলে পরবর্তী একটা টপিকস,
পরবর্তী টপিকসে আমরা যদি চলে যাই, সেটা তোমাদের চ্যাপ্টার 5-এ দেওয়া আছে রোটেশনাল মোশন। ঠিক আছে, চ্যাপ্টার 5 এটা তোমাদের জন্য আছে রোটেশনাল মোশন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা অনেক পড়েছো এটা নিয়ে, ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির মধ্যে প্রথমেই চলে আসবে কি, টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ ইত্যাদি জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা এখানে জড়তার ভ্রামক, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা নিয়ে ফেলি। মোমেন্ট অফ ইনার্শিয়া বা এটাকে আমরা বাংলায় কি বলি, জড়তার ভ্রামক এটা বলি, বা জড়তার ভ্রামক। অর্থাৎ কোনো একটা বস্তু একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এরকম একটা বস্তু ঘুরতেছে, অথবা এরকম পাশ দিয়ে একটা অক্ষের সাপেক্ষে একটা বস্তু ঘুরতেছে। এভাবেও ঘুরতে পারে, আবার এভাবেও ঘুরতে পারে, তাই না? অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে একই কথা, যেটাই হোক না কেন, তোমার এই যে পুরো বস্তুটার ভরটা ঘূর্ণনের কারণে তার যে গতিশক্তির যে পরিবর্তন হবে, হ্যাঁ, এই যে ভরের পরিবর্তে অন্য একটা রাশি দিয়ে সেটা মাপতে হয়। এই যে ভরের পরিবর্তে অন্য একটা রাশি দিয়ে যে মাপার যে পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি জড়তার ভ্রামক। মাপার পদ্ধতি না, ওইটাই আর কি, ভরের পরিবর্তে যে রাশি ব্যবহার করি সেটাই জড়তার ভ্রামক। তো এটাকে আমরা গাণিতিকভাবে কীভাবে লিখতে পারি? আসলে প্রতিটা বস্তুর ভর যদি হয় m, হ্যাঁ, ধরো বস্তু কণা, এখানে অসংখ্য কণা আছে, তো কণাগুলার ভর একটা হলো m1, তার দূরত্ব r1, আরেকটা m2, তার দূরত্ব হচ্ছে r2। এইভাবে আমরা যদি ধরি, এদিকে আরেকটা কণা হচ্ছে m3, তার দূরত্ব হচ্ছে r3। তাহলে m1, m2, m3 ইত্যাদি কণা সমষ্টি বিবেচনা করি। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন অফ অনেকগুলো মাসের সমষ্টি হচ্ছে এক একটা বস্তু। তাহলে প্রত্যেকটা ভরকে তাদের আনুষঙ্গিক দূরত্বের বর্গ করে গুণ করব। প্রত্যেকটা ভরকে তার আনুষঙ্গিক দূরত্বের, অক্ষ থেকে তাদের আনুষঙ্গিক লম্ব দূরত্বের বর্গের দিয়ে গুণ করে যোগ করে দিব। এবার সবগুলা যোগ করে দিব, এবার যতগুলো আছে n সংখ্যক, যতগুলো আছে করলে যে রেজাল্টটা বেরোবে সেটাই হচ্ছে জড়তার ভ্রামক I। এটা হলো জড়তার ভ্রামকের একটা গাণিতিক ব্যাখ্যা বা গাণিতিক সংজ্ঞা। একসাথে লিখলে আমরা লিখতে পারি সামেশন mi ri স্কয়ার, i এর মান 1 থেকে n পর্যন্ত যতগুলো কণা আছে। অর্থাৎ কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং অক্ষ থেকে ওই কণাগুলোর লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলা হয়। ঠিক আছে, ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা হয়। অক্ষটা যদি চেঞ্জ করে দাও তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র দূরত্ব পরিবর্তনের কারণে। ঠিক আছে, একই বস্তুর জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হয়ে যায়, যেটা কিনা স্থির বস্তুর বেলায়, ভরের বেলায় হয় না, বা রৈখিক গতির বেলায় এটা ঘটে না, কিন্তু ঘূর্ণন গতির বেলায় এটা কিন্তু ঘটে। আর যদি আমি এরকম সমগ্র বস্তুকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে সেই বিন্দুটাকে ঘুরাই একটা নির্দিষ্ট দূরত্বে, তাহলে হবে কি I সমান mk স্কয়ার। ঠিক আছে, অক্ষের সাপেক্ষে ঘুরে, এটা একটা অক্ষ, মনে করে এটা একটা অক্ষ x y অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে এটার এককটা কি দাঁড়াচ্ছে, কেজি মিটার স্কয়ার। এককটা কি দাঁড়াচ্ছে দেখো, কেজি মিটার স্কয়ার, তাই না? কেজি মিটার স্কয়ার হচ্ছে SI একক, গ্রাম সেন্টিমিটার স্কয়ার হচ্ছে CGS একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জড়তার ভ্রামক কাকে বলে এটাও শিখে ফেলছো, জড়তার ভ্রামকের গাণিতিক ব্যাখ্যা শিখছো এবং এককটা শিখছো। এখানে আরেকটা রোটেশন অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনটা আছে, চক্রগতির ব্যাসার্ধ। তো এই যে আমরা একটা হালকা কথা বললাম যে সমগ্র ভর যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, একটা বস্তু ঘুরতেছে, তার ভর তো একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকতেই পারে না? একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকতে পারে। এখন যদি আমি মনে করি যে এই অক্ষের সাপেক্ষে আমি ওই বিন্দুটাকেই ঘুরাবো, হ্যাঁ, ওই বিন্দুটাকে অক্ষের সাপেক্ষে ঘুরাবো, তাহলে ওই বিন্দুর ভর এবং অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্বের গুণফল হবে ওই বস্তুর প্রকৃত জড়তার ভ্রামকের সমান। যদি এই ঘটনা ঘটে, তাহলে ওই বিন্দুর দূরত্বটা, অক্ষ থেকে ওই দূরত্বটা হবে যখন চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, অর্থাৎ তাহলে সংজ্ঞাটা তাহলে বোঝা গেল যে একটা বস্তুর সমগ্র ভর, ঘূর্ণনরত বস্তুর সমগ্র ভর যদি আমি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে দেই,
তাহলে গুণরত কোনো বস্তুর সমগ্র ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে ওই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয় ওই একই অক্ষের সাপেক্ষে, তবে অক্ষ থেকে ওই নির্দিষ্ট বিন্দুর লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ বলে। যত বস্তুই জগতে ঘুরতেছে, যত মোটর ঘুরতেছে, যত ধরনের পাখা ঘুরতেছে, সবই কিন্তু এই চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করে রাখছে। ঠিক আছে, তারপরে জড়তার ভ্রামক নির্ণয় করা আছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখলাম। একটা হলো চক্রগতির ব্যাসার্ধ, আর তার আগে শিখলাম জড়তার ভ্রামক। তার আগে আমরা আগের অধ্যায়ের যে টানাতারের সূত্রগুলো ছিল সেটা প্রতিপাদন সহ টানাতারের কম্পাঙ্কের সমীকরণটাও কিন্তু শিখলাম। আজকে অনেক কিছু শেখা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে রাখতে চাচ্ছি। যদি তোমাদের সমস্যাগুলো থাকে তোমরা ফোনে যোগাযোগ করবা। আশা করি সব প্রশ্নের উত্তর আমি দিব, আর অঙ্ক প্র্যাকটিস করবা এবং লিখে লিখে প্র্যাকটিস করবা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।